আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকবেন। আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আলহামদুলিল্লাহ কয়টা দিন তাফসিরের আম্মু এবং তাফসিরের নানু বাড়িতে সবার সাথে মিলে মিশে বেশ ভালোই কেটে গেল। সময়গুলো আসলে এত দ্রুত যাবে ভাবতেই পারিনি। সবাই বলে না ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর এই তো সব কিছু সাঙ্গ করে যাওয়ার সময় চলে এসেছে। চলে যাচ্ছি বরাবরের মতোই, আর দূরের রাস্তা যেতে কিন্তু অনেক কষ্টই হয়। আজকে হয়েছে অন্যরকম একটা জ্বালা। আমাকে কাউন্টার থেকে বলেছিল আপনার গাড়ি 7:30টায়, তো আমি সেভাবে প্ল্যান করে আসছিলাম। তো 7টার একটু আগেই রওনা দিয়েছিলাম। এখন 7টার দিকে কাউন্টার থেকে ফোন দিয়ে বলে গাড়ি তো চলে আসছে। তখন আমি বললাম গাড়ি তো 7:30টায় বলছিলেন। তো বলতেছে গাড়ি আজকে আগেই চলে আসছে। এটা কোনো কথা? তাই বলে আধা ঘন্টা আগে চলে আসবে? আর আমার তো কাউন্টারে যেতে সময়ই লাগে মাত্র 15-20 মিনিট বাসা থেকে। সুতরাং আমি কেন আরো আধা ঘন্টা আগে যাব? আগের একটা ভিডিওতে আমি নিজেই বলেছিলাম বাসের রাস্তায় সবসময় একটু সময় হাতে করে নিয়ে যাওয়াই ভালো। তো আমি কিন্তু সময় হাতে করে নিয়েই বের হয়েছিলাম। তো যাই হোক, কাউন্টারের উনি আর কি খুব একটা কিছু বলে নাই। উনি বলেছিল ভাইয়া আপনার ঠিকই আছে, আসলে গাড়িটাই আজকে আগে চলে আসছে। তো সমস্যা নাই, আমাদের আরেকটা গাড়ি আছে আর একটু পরে, আপনি ওই গাড়িতে উঠে বগুড়া পর্যন্ত গিয়ে তারপরে গাড়িতে উঠবেন। তো আসলে যদিও আর কি এভাবে চলে আসছি, কিন্তু জিনিসটা কিন্তু একটা ঝামেলার ছিল। আমার ব্যাগপত্র নিয়ে আমি ওই পরের গাড়িতে উঠেছিলাম। আর আরেকটা সমস্যা ছিল, এই একই কোম্পানির গাড়ি যে গাড়িতে আমি গতবার এসেছিলাম সেই গাড়িতেই আমি আবার যাচ্ছি। তো ওই গাড়িটা যাবে একদম বরিশাল কুয়াকাটা পর্যন্ত, আর পরের যে গাড়িটা সেটা যাবে একদম চিটাগং পর্যন্ত। তো আমাকে বললো যে আপনি এই গাড়িতে করে বগুড়া পর্যন্ত আসেন, দেন ওই গাড়িতে আপনাকে তুলে দেব, বাস হয়ে গেল। তো আর কি কিছু করার নাই, ওভাবে যাচ্ছিলাম। কিন্তু প্রথম গাড়িটা আসলো আধা ঘন্টা আগে, আর পরের গাড়িটা একটু দেরি করেই আসলো। শুধু দেরি করে আসলোই না, সে বগুড়া পৌঁছাতে আরো দেরি করলো। যেটা বরিশালের কুয়াকাটার যে গাড়িটা সেটা অনেকক্ষণ আমার জন্য দাঁড়িয়েছিল। জিনিসটা আমার কাছে বেশ খারাপ লেগেছিল। তো আসলে এরকমটা হবে কখনোই ভাবতে পারিনি। এই তো রেমালের কারণে বৃষ্টি হচ্ছে। আমি রাজবাড়িতে নামলাম, কিন্তু রাস্তা পুরো ফাঁকা, কোনো রিক্সা নাই। আর এই যে মুঘল রেস্টুরেন্ট, এর আগে এসেছিলাম তখন তো লোকজনে ভরা ছিল, আর এখন ফাঁকা রেস্টুরেন্ট বন্ধ। বেশ কিছু ট্রাক চলাচল করছে, আর এই তো বৃষ্টি পড়ছে, কিন্তু আমি কোনো রিক্সা দেখছি না। বাস থেকে নামলাম, নেমে দাঁড়িয়ে আছি, দেখা যাক কতক্ষণ পরে রিক্সা পাই। বৃষ্টি হচ্ছে, রেমালের কারণে কিন্তু রাজবাড়িতেও বৃষ্টি হচ্ছে। এই পাশে আরেকটা ট্রাক আসতেছে। মানুষ কতটা অসহায়, তার থাকার জায়গা নাই, সে এখানে সিঁড়ির উপরে ভাবে ঘুমাচ্ছে। জিনিসটা কিন্তু খুবই নির্মম, খারাপ লাগলো। এখন বাজে রাত 3:30, বৃষ্টি পড়তেছে, কিন্তু কোনো রিক্সা নেই। বাসায় কিভাবে যাবো ওয়েট করছি। এই যে দূরের পথ, কত কষ্ট করে আমরা যাওয়া আসা করি, কিন্তু এই কষ্টগুলো কাউকেই বোঝানো যায় না, কেউ বুঝতেই চায় না। এই যে এত হ্যাসেল পোহাতে হয়। এসে নামার পরেও কিন্তু দাঁড়িয়ে আছি, কখন একটা রিক্সা পাবো, বৃষ্টির মধ্যে যেতেও পারছি না। আসলে আমরা যারা দূরে থাকি, বাড়ি থেকে দূরে থাকি, ফ্যামিলি থেকে দূরে থাকি, তারা কিন্তু এই কষ্টগুলো ফিল করতে পারে। কিন্তু আমাদের ফ্যামিলির মানুষ, আত্মীয় স্বজন বা কাছের মানুষজন, তারা বুঝতে চায় না আমরা কত কষ্ট করে যাওয়া আসা করি। আর সবাইকে ছেড়ে এমনি কিন্তু আমরা যখন দূরে থাকি আমাদের এমনি অনেক খারাপ লাগে।
আলহামদুলিল্লাহ অবশেষে একটা রিক্সা পেলাম। অনেক ডাকাডাকি করে মামাটা এসেছিল, পরে সেই রিক্সাটা নিয়েই বেশি ভাড়া দিয়ে এই বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি। আর এই যে পাশে বাণিজ্য মেলা, কিন্তু বৃষ্টিতে ভিজে একাকার। তো বাসার কাছাকাছি চলে আসছি। কি এক অদ্ভুত কাণ্ড, গেটে এসে দাঁড়ালাম আর কারেন্ট চলে গেল। সেই অন্ধকারে এখন আমাকে হাতে হাতে চাবি বের করতে হলো, এরপরে তালা খুলতে হবে। আমরা কি এক অবস্থা, ভোগান্তি করে ভোগান্তি। আর এদিকে বৃষ্টি হচ্ছে, ভিতরটা তো সব ভিজে গেছে। অন্ধকারে হাতে দরজা খুললাম। বাসায় আইপিএস আছে জন্য বাসা গেল, ভিতরে তুলে ফেলি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আরো জোরে হচ্ছে। আর এই তো বাসার অবস্থা ভালোই আছে, সমস্যা নেই। সবকিছু গুছিয়ে রেখে গেছিলাম, এই কারণে সব পরিষ্কারই আছে। যাক আলহামদুলিল্লাহ। আগে ঝটপট সব করে আমি গুছিয়ে নিয়ে একটু খাবো, খেয়ে দিয়ে রেস্ট করবো। পৌনে 4টা বাজে, খুবই কম সময়। আবার সকালে উঠে অফিসে যেতে হবে। বরাবরের মতো আবারও এই তো খাবার এসে গেছে, অনেকগুলো খাবার। এই যে রান্না করে বাটিতে বাটিতে দিয়ে দিয়েছেন তাফসিরের নানি, তাফসিরের আম্মু। তো এগুলো আগে আমি একটু গুছিয়ে নিই। এই যে এতগুলো বক্স ভরে আবারও খাবার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবারও বেশ কিছুদিন ভালো মতোই চলে যাবে। খাবারগুলো এখন একটু আমি গুছিয়ে রাখবো, ফ্রিজে রেখে দিতে হবে। খাবারের বক্সগুলো টেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছে, আর মানে এত সুন্দর করে দিয়েছে, তো সেগুলোই আমি খুলে সুন্দর করে মানে খুলে নিচ্ছি। আর আপনাদেরকে দেখানোর জন্য একটু মুখে মানে ঢাকনাগুলো খুলে রাখছি, জাস্ট লাস্টে একটু ভিডিও করে আমি ফ্রিজে তুলে ফেলবো। আরেকটা কারণে খুলে খুলে দেখছি যে কোন খাবারটা আগে খাবো, কোন খাবারটা পরে খাবো, সেভাবে এক সাইড করে করে রেখে দেবো। যেমন গরুর মাংস এবং মুরগির মাংস, এটা কিন্তু পরে খেলে সমস্যা নাই। আলহামদুলিল্লাহ অনেকগুলো তরকারি দিয়েছেন। এই যে এখানে গরুর মাংস আছে, এখানে মুরগির মাংস আছে, তারপরে এখানে উত্তরবঙ্গের সেই বিখ্যাত ডাল ঘাটি আছে, ডিম ভুনা আছে, এখানে আরেকটা বাটিতে মুরগির মাংস আছে, এখানে মাগুর মাছ আছে, এখানে আরেকটা ঘন্ট আছে, আবার এখানে রুই মাছ আছে, ডাল আছে। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো খাবার দিয়ে দিয়েছেন। এখানে দুধ আছে, ফজরের আজান দিয়ে দিল। আস্তে আস্তে আজকে অনেক বেশি দেরি হলো আর অনেক বেশি কষ্টও হলো। আর যেখানে কিছু ভাতও রান্না করে দিয়েছেন, আসলে এসেই ভাত রান্না করতে করতে বেশ সময় চলে যায়, আর কারণে ভাত দিয়ে দিয়েছেন। তো ভাত আর দেখি মুড়ি ঘন্ট দিয়ে খেয়ে নেব ঝটপট করে। দুধের বড় বোতল থেকে আমি দুধগুলো ছোট বোতলে তুলে নিলাম, এতে কিন্তু সুবিধা হবে, যখন আমার দরকার ঠিক তখন ছোট বোতলটা নিয়ে আমি বের করে গুলিয়ে খেয়ে নিতে পারবো। আর বড় বোতলে তো ডিপ করে নিলে সেটা গলতে গলতে ঝামেলা হবে। আর অল্প কিছু দুধ আমি এই যে চুলায় দিয়ে নিলাম, এটা এখন খাবো। আর এই যে ডাউল দিয়েছে, ডাউল ক্যারি করার কিন্তু সহজ একটা উপায় হচ্ছে বোতলে করে ক্যারি করা, এতে কিন্তু নষ্ট হয় না, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। বোতলের মুখটা যদি সুন্দর করে আটকানো যায় আর এটা নষ্ট হয় না। তো এই যে ডালটাও আমি চুলাতে দিয়ে নিলাম, এটা গরম করে খাবো, দেন হচ্ছে দুধটাও হয়ে যাবে। এই ফাঁকে আমি একটু ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। দুধের বোতলগুলোতে কিন্তু হালকা একটু ভীম দিয়ে আমি যেভাবে ভীম সাবান দিয়ে রেখে দিলাম, এতে কিন্তু একদম সাথে সাথে এটা পরিষ্কার হয়ে গেল। আর সকালবেলা এটা একটু খেসে নেব, তাহলে কিন্তু আর এখানে কোনো ময়লা থাকবে না, আর বোতলগুলো পরবর্তীতে আবার রিইউজ করার জন্য সুবিধা হবে। এদিকে যে ডাল এবং দুধ প্রায় অলমোস্ট হয়ে গেছে,
সবাই ভালো থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। একদম পুরোটা রাত পেরিয়ে সকাল হতে চলেছে। যাই হোক, সকালটা সবার অনেক সুন্দর কাটুক। নতুন দিন, নতুন প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।